আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বইয়ের প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। এই অধ্যায়ের তোমাদের যে কয়েকটি একক কাজ এবং দলগত কাজ দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান করব। তো দেখো, তোমাদের এখান থেকে কিন্তু সর্বপ্রথম তোমাদের এই অধ্যায়ের 4 পৃষ্ঠায় কিন্তু একটি একক কাজ দেওয়া হয়েছে। এরপর দেখো 5 পৃষ্ঠায় আরেকটি একক কাজ দেওয়া হয়েছে। এরপর সর্বশেষ 6 পৃষ্ঠায় একটি দলীয় কাজ দেওয়া হয়েছে। তো চলো আমরা পর্যায়ক্রমে কাজগুলির উত্তর একটু দেখে ফেলি। তো সর্বপ্রথম তোমাদেরকে 4 নং পৃষ্ঠায় যে কাজটি দেওয়া হয়েছে সেই উত্তরটি আমরা দেখি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, এখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে ইতিহাসের অনুসন্ধান কোন কোন উপাদানের সাহায্যে করা যায় লিখো। উত্তরটি দেখো। সমাধান: সুদূর অতীত থেকে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত ঘটনাসমূহ যার মাধ্যমে ইতিহাসের সত্যতা বহন করছে তাকে ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদানগুলো দুই ভাগে ভাগ করা যায়, যথা ক লিখিত উপাদান ও খ অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান। ইতিহাসের লিখিত ও অলিখিত উপাদানের তালিকা নিচের ছকে প্রদত্ত করা হলো বা দেওয়া হলো। সর্বপ্রথম আমরা দেখি এখানে লিখিত উপাদানগুলি। 1 নাম্বার সাহিত্য, যার ভিতরে আবার 3টা ভাগ করে আমরা দিয়েছি। দেখো, 1 জীবনী গ্রন্থ যেমন রামচরিত, হর্ষচরিত। 2 দেশীয় সাহিত্য যেমন রাজতরঙ্গিনী, মেঘদূত, তাই না? 3 প্রাচীন ধর্মগ্রন্থ যা রামায়ণ, মহাভারত এবং পুরাণ। 2 বৈদেশিক বিবরণ ইন্ডিকা, বৈদেশিক বিবরণের মধ্যে রয়েছে ইন্ডিকা, কোরিকীয় কি বা রেহেলা, তাই না? 3 দলিলাদি বা সন্ধি চুক্তি। 4 সরকারি নথিপত্র। 5 চিঠিপত্র। এরপর তোমরা এখানে দেখো অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে কি কি রয়েছে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে রয়েছে 1 লিপিমালা, 2 মুদ্রা, 3 শিলালিপি, 4 স্থাপত্য, ভাস্কর্য ও স্মৃতিসৌধ, 5 প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, 6 প্রচলিত বিশ্বাস বা প্রথা, 7 পুঁথি। এসব অলিখিত তথ্য থেকে আমরা রাজার আদেশ, রাজার নাম, রাজ্য জয়, রাজত্বকাল, ধর্মবিশ্বাস সম্পর্কে জানতে পারি। তাছাড়া মুদ্রা থেকে বাজার নাম, সন, তারিখ, রাজার মূর্তিসহ তৎকালীন অর্থনৈতিক সামাজিক অবস্থার বস্তুনিষ্ঠ তথ্য পাওয়া যায়। এরপর তোমাদের এখান থেকে 5 নম্বর পৃষ্ঠায় যে কাজটি দেওয়া হয়েছে, দেখো 5 নম্বর পৃষ্ঠায় তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে বলা হচ্ছে যে সত্যনিষ্ঠ তথ্যর সাহায্যে অতীতকে পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। সত্যনিষ্ঠ তথ্যর সাহায্যে অতীতের পুনর্গঠন ও মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণী ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য। মূলত ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশ, মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে, তা সবই ইতিহাসের বিষয়বস্তু। মানুষের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রভৃতির সামগ্রিক বিকাশ যেভাবে প্রত্যক্ষ ও বা পরোক্ষভাবে প্রভাবিত করছে বা করেছে তাই ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাস অতীতমুখী। এখানে বিষয়বস্তুটা হবে না, একটু কেটে দিও। অতীতের ঘটনা প্রবাহই এই বিষয়ের বিচরণ ক্ষেত্র। তবে যা ঘটে যায় তার সবটাই ইতিহাস নয়। যা সত্যিকার অর্থে ছিল বা সংঘটিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখাই হচ্ছে ইতিহাস। মানব সমাজ ও সভ্যতার ক্রম অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণীই হচ্ছে ইতিহাসের আলোচ্য বিষয়। অতএব বলা যায় সত্যনিষ্ঠ তথ্যর সাহায্যে অতীতকে পুনর্গঠন করাই ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য। এছাড়া তোমাদের এখান থেকে 5 নম্বর পৃষ্ঠার যে কাজটি সেটি। এরপর আমরা 6 নম্বর পৃষ্ঠায় তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, দেখো এখানে একটি দলীয় কাজ রয়েছে। কিন্তু বলা হচ্ছে তোমার এলাকার অথবা কাছাকাছি কোনো ঐতিহাসিক স্থান বা নিদর্শন পরিদর্শন করে তার ঐতিহাসিক উপাদানগুলো চিহ্নিত করো। সমাধানটি দেখো। কাজের প্রকৃতি হচ্ছে দলীয় কাজ। এটা কাজের উদ্দেশ্য এর মাধ্যমে ঐতিহাসিক উপাদান সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। কাজের বর্ণনাটা দেখো আর কি। দেখো
মানুষ ও তার সমাজ সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল হলো ইতিহাস। ইতিহাসের মাধ্যমে বিভিন্ন মানবগোষ্ঠী উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানা যায় বিভিন্ন লিখিত ও অলিখিত উপাদানের মাধ্যমে। ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। এরূপ একটি নিদর্শন হলো পানাম নগর। এটি সুলতানি আমলের বাংলার রাজধানী সোনারগাঁয়ের একটি সমৃদ্ধিশালী এলাকা। এই স্থানটি পরিদর্শন করে আমরা পানাম নগরের দুপাশে সারি নস্ত ইমারত দেখতে পাই। পানাম নগরের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি ইমারত সুন্দরভাবে সাজানো। সুলতানি আমলের এ নগর নির্মাণ করায় আমরা মোগল স্থাপত্যের প্রভাব লক্ষ্য করি। এখানে স্থানীয় জমিদার ও ব্যবসায়ীদের তৈরি বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাজিময় সেনের বাড়িসহ অনেক চমৎকার ইমারত এখনও টিকে আছে। পানামনগর পরিদর্শন করে আমরা এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে পারি। এর পাশাপাশি ইতিহাসে উপাদানগুলোর চর্চার মাধ্যমে আমরা জ্ঞানের পরিধি বৃদ্ধি করি। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। আমরা কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের কাজের এবং সৃজনশীল প্রশ্ন এবং নৈবিত্তিকের উত্তরগুলো কিন্তু লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।